আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ১৬ বছরেও শেষ হয়নি দেশব্যাপী বোমা হামলার বিচার, ঝুলে আছে ৪৭ মামলা, জঙ্গি তৎপরতা নজরদারিতে। বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় টিকে থাকতেই ১৭ আগস্টের হামলা, বলছে আওয়ামী লীগ। ফের বিশৃঙ্খলার চেষ্টায় বিএনপি, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ আহত বেশ কয়েকজন। দৈনন্দিন সংক্রমণ কমেছে, করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু, ৩১টি আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত। এবং আফগানিস্তান জুড়ে আতঙ্ক, খুলে দেওয়া হয়েছে কাবুল বিমানবন্দর, স্বীকৃতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে তালেবানের বৈঠক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। আগস্ট সেপ্টেম্বর এলেই বাড়ছে ডেঙ্গু, সারা বছর অভিযান চালানোর পরামর্শ। ১৬ বছরেও শেষ হয়নি ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার বিচার। ১৬১টি মামলার মধ্যে ৪৭টি মামলা এখনও বিচারাধীন। একইভাবে নির্মূল করা যায়নি ঘটনার সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জেএমবির সাংগঠনিক কাঠামো এখন অনেক দুর্বল। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলায় ৫০০ স্থানে বোমা ফাটিয়ে নিজেদের অবস্থান জানান দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ওই হামলা ২ জন নিহত ও ১০৪ জন আহত হন। পরে ঢাকায় ১৮টি সহ সারা দেশে দায়ের করা হয় মোট ১৬১টি মামলা। তবে এর মধ্যে ৪৭টি মামলা ১৬ বছর ধরে আদালতে ঝুলে আছে। গত ১৬ বছরে নানা হাত ঘুরে জেএমবির নেতৃত্ব এখন পলাতক জঙ্গি সালেহীন ওরফে সালাউদ্দিনের হাতে। ২০২৩ সালের ২৩শে ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে সালেহীন সহ ৩ জন জঙ্গি নেতাকে ছিনিয়ে নিয়েছিল জেএমবির সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন সালাউদ্দিন এখন ভারতে আছেন। তার নেতৃত্বে জেএমবি ভারতেও কার্যক্রম বিস্তার করেছে। ভারতের তৎপর অংশের নাম দেওয়া হয়েছে জেএমআই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জেএমবি এখন পুরনো কর্মীদের একত্র করার চেষ্টা করছে, তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের উপর কঠোর নজরদারি করা হচ্ছে। তারা দাওয়াতি কার্যক্রম সহ অনেক ক্ষেত্রে তারা তাদের যে সদস্যদের ব্রেন ওয়াশের কার্যক্রম তারা পরিচালনা করছে। জেএমবিদের কোনো ধরনের কার্যক্রম বর্তমানে রয়েছে কিনা, পাশাপাশি আমরা র্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সাইবার প্যাট্রোলিংও করছি, যেখানে আমরা নিয়মিত নজরদারি রাখছি যে কেউ অনলাইনে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করছে কিনা। র্যাবের এই কর্মকর্তা জানান জেএমবির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে গেছে। এর নেতাকর্মী ও অর্থদাতাদের অনেকেই গ্রেফতার হয়েছে। আমরা যখনই জঙ্গি সংক্রান্ত কোনো তথ্য পাচ্ছি, সাথে সাথে আমরা জঙ্গিদের কেন্দ্রবিন্দুতে আমরা আঘাত হানছি এবং আমরা তাদের যে কোনো পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিচ্ছি। জেএমবির এই হামলা সংগঠিত হয়েছিল বিএনপি জামাত ৪ দলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে। পরে অভিযান শুরু হলে জেএমবির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা ধরা পড়েন। বিচারে শীর্ষস্থানীয় ১০ নেতার ফাঁসিও হয়। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ৭৫-এর ১৫ আগস্ট থেকে দেশের প্রতিটি সাম্প্রদায়িক ও সশস্ত্র হামলার নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ২০০৫ সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা আরও বলেন ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিদের মদদ দিয়েছে বিএনপি জামাত জোট। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলার ৫০০টি স্থানে একযোগে বোমা হামলা চালায়। এতে নিহত হয় ২ জন, আহত হন শতাধিক মানুষ। ওই হামলার ১৬তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এই আলোচনা সভা যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে 2005 সালে সিরিজ বোমা হামলায় জঙ্গিদের মদদ দিয়েছিল সে সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি জামাত জোট। যখন দেখেছে দুর্বার গণ আন্দোলন গড়ে উঠছে, তাদের ক্ষমতার মসনদ টলমলো, তাদেরকে ছেড়ে যেতে হবে, তখন তারা এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করে সারা বাংলাদেশকে একটা ভয়ের রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছে। মানুষের বিচার করে গাছের সাথে লটকিয়ে, ডালের সাথে লটকিয়ে তাদেরকে ফাঁসি দেয়। আর বেগম খালেদা জিয়া, আমরা যখন এটি পার্লামেন্টে তুলেছি, কথা বলেছি, তখন খালেদা জিয়া বক্তৃতা করলো, বাংলাদেশে কোনো উর্দু ভাই নাই, বাংলা ভাই নাই, এটি মিডিয়ার সৃষ্টি। বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক ছিল বিএনপি জামাত জোট। একযোগে বোমা হামলার জন্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক, জনবল, বোমা সরবরাহ, এত সব একদিনে হয়নি। তবে রাষ্ট্রযন্ত্র সেদিন নীরব ছিল কেন? নিশ্চয়ই সে সরকার এ ঘটনার প্রশ্রয়দাতা আর পৃষ্ঠপোষক ছিল। খালেদা জিয়ার 6টি জন্মদিনের তথ্য তুলে ধরে বিএনপির শিষ্টাচার নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনারা খালেদা জিয়ার জন্মদিবস নিয়ে জাতির সঙ্গে প্রহসন করেছেন, তামাশা করেছেন, সেই সত্য, সে মমতাবাদী তুলে ধরেছি, এটা কোন অন্যায়? এদিকে 17 আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর গুলশানে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির সমর্থকরা ইট পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও টিয়ার সেল নিক্ষেপ করে। এই সময় পুলিশ, বিএনপির নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়। জসিম জুয়েলের রিপোর্ট। সকাল 10টা থেকেই বিএনপির সমর্থকরা চন্দ্রিমা উদ্যানে প্রবেশের চেষ্টা করে। পুলিশের পক্ষ থেকে তাদের আরও পরে প্রবেশ করার অনুরোধ জানানো হয়। এ সময় নেতাকর্মীরা উদ্যানে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপির সমর্থকরা। সে সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন বিএনপি সমর্থক আহত হয়। এদিকে বিএনপির সমর্থকদের ছোড়া ইট পাটকেলে পুলিশের বেশ কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মী আহত হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, পুলিশ শান্তিপূর্ণ জমায়েতে হামলা করেছে। আমরা এসেছি, আমরা আসব, হয়তো একদিন আমাদের পাশে লেখা থাকবে শহীদ, সেই শহীদ হলেও আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছব। তবে পুলিশ বলছে, বিএনপি সমর্থকরা বৃষ্টির মতো তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে। আত্মরক্ষার জন্যই তারা টিয়ার সেল নিক্ষেপ করে। কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকেই আহত, আমাদের পুলিশের গুলি লাগছে, আমরাও আহত, আমাদের এডিসি সহ আমরা নিজেরা আহত। পরে পরিস্থিতি শান্ত হলে বিএনপির শীর্ষ নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ পরিবেশ পুলিশই নষ্ট করেছে। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে এবং আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে তারা নেতৃত্ব দেবেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের আগে এবং বছরে একবার সকল সরকারি কর্মচারীকে জব টেস্টের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদক নিয়ন্ত্রণে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও জব টেস্ট করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে করোনাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে চন্দ্রিমা উদ্যানে বিএনপির শৃঙ্খলা করায় পুলিশ হস্তক্ষেপে বাধ্য হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মাদক নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। এই মাদককে নিরুৎসাহিত করার জন্য চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বছরে একবার এই ডোপ টেস্টের আওতায় আসবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যারা নাকি ইউনিভার্সিটিতে কলেজে যারা অ্যাডমিশন নেবেন কিংবা শিক্ষকরা নতুন শিক্ষকের জন্য হবেন, তাদের সবাই এই ডোপ টেস্টের আওতায় আসবে। করোনাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে চন্দ্রিমা উদ্যানে বিএনপির সমাবেশকে বিশৃঙ্খলা বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিষ্কার কোভিডের জন্য বলে দেওয়া হয়েছে কোনো সমাবেশ নাই, কোনো এক জায়গায় সমাবেত হতে পারবে না। তারপরও তারা উপেক্ষা করে শত শত তাদের ফলোয়ার নিয়ে ওখানে জোর করে ঢুকেছে এবং তারা একটা শান্তি ভঙ্গের চেষ্টা করেছে এবং ওইখানে যেই পুলিশের উপরে বেধড়ক ইট পাটকেল ছুড়েছে, যার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে করেছে। আফগান প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাকিস্তানি ও মিয়ানমারের শরণার্থী নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন, নতুন করে ভাববার সুযোগ নেই। আফগান শরণার্থী তো তারা রয়েছে 1000 কিলোমিটার দূরে। আমরা তো আমরা রোহিঙ্গা শরণার্থী নিয়ে আসি, আমরা পাকিস্তানি শরণার্থী নিয়ে আসি, কাজে আফগানি শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 3 দিন পর দেশে ফের 7,500-এর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাও গত কয়েকদিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 198 জনের। তবে শনাক্তের হার কমে 19.18%। আরও জানাচ্ছেন মফিউর রহমান। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 198 জনের। এ নিয়ে মোট মৃত্যু 24,547। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,535। মোট শনাক্ত 14,33,396। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 39,278। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 84,80,814। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,950 জন। মোট সুস্থ 13,14,916। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 72, চট্টগ্রাম বিভাগে 52, রাজশাহী বিভাগে 9, খুলনায় 28, বরিশালে 7, সিলেটে 18, রংপুরে 6 এবং ময়মনসিংহে 8 জন মারা গেছে। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 69 জন। 51 থেকে 60 বছরের 41 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার 1.71%। এ পর্যন্ত শনাক্তের হার 16.90% নিয়ে সুস্থতার হার 91.73%। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে টিকার চাহিদা পূরণ হওয়া মাত্রই আবার টিকা রপ্তানি শুরু হবে। তখন বাংলাদেশের কেনা বাকি ভ্যাকসিনগুলো পাঠানো হবে। এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। করোনা মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান 20 আগস্ট থেকে শুরু হচ্ছে দেশটির সাথে বিমান যোগাযোগ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। কূটনৈতিক সম্পর্কের 50তম বছর ও মুজিব জন্ম শতবর্ষে 109টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আইসিইউ সুবিধা সম্বলিত 31টি অ্যাম্বুলেন্স পররাষ্ট্র মন্ত্রণালয়কে বুঝিয়ে দিল ভারতের হাইকমিশনের কর্মকর্তারা। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, পালস অক্সিমিটার, অক্সিজেন নেজাল ক্যানুলা, হাইফ্লো নেজাল ক্যানুলা সহ 22 টন জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের উপহার বুঝিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে। হাইকমিশনার জানান, শুধু করোনা মহামারী নয়, স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সাধ্যের মধ্যে সব ধরনের সহযোগিতা করতে চায় ভারত। খুব শীঘ্রই আবার শুরু হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি। The ramp up of capacity in India, as our COVID crisis of summer has started tapering down, we have increased our capacity to be able to meet all the necessary demands of India and have surplus, which is why we were able to supply oxygen concentrators, cylinders, etc. Hopefully this process with vaccines will also reach a point where our demands are completely met and we'll be able to resume supplies. পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছেন, জটিলতর সব ধরনের সমস্যার মুখোমুখি হলেই সহযোগিতায় এগিয়ে আসে পরীক্ষিত বন্ধু প্রতিবেশী ভারত। India also gave us a lot of vaccines and many
we are waiting that they will start giving those vaccines. They have many of their COVID, by and large, pretty effective. And then we hope that the commitment they made will come true. So don't worry. চলতি মাসের 20 তারিখ থেকে দেশটির সাথে বিমান যোগাযোগ শুরু হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফেরাচ্ছে আফগানিস্তানের দিকে। আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা দখলের জন্য সরকার ও সেনাবাহিনীর গাফলতিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের পরই তালেবানদের পুনরুদ্ধারে ব্যাপক সমালোচনার মুখে এমন জবাব দিলেন তিনি। এদিকে সরকার গঠনের পাশাপাশি কাবুলের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে তৎপর তালেবান গোষ্ঠী। অন্যদিকে বিমানবন্দর খুলে দেওয়ার পর বিদেশি নাগরিকদের সঙ্গে দেশ ছাড়ছেন আফগানরাও। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। প্রায় 2 দশক আফগানিস্তানে ছিল মার্কিন জোটের সেনারা, কাবুলেও তাদের সমর্থিত সরকার। তবে সেনা প্রত্যাহারের পর এত অল্প সময়ে তালেবানদের পুনরুত্থান ও পুরো আফগানিস্তানের দখলে প্রশ্নের মুখে পড়ে বাইডেন সরকার। এ নিয়ে প্রকাশ্যে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দায় কাবুলের উপরে চাপান তিনি। That I wasn't going to ask them to continue to risk their lives in a military action that should have ended long ago. সেনা প্রত্যাহার ছাড়া কোনো উপায় ছিল না উল্লেখ করে নতুন করে সেনা মোতায়েন করেও দেশটিতে শান্তি ফেরানো সম্ভব নয় বলে জানান। Without American casualties after May 1. এদিকে ক্ষমতা হস্তান্তর ও স্বীকৃতি আদায়ে তৎপর তালেবান গোষ্ঠী। এরই মধ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন তারা। এছাড়া প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছেন তারা। ঘোষণা করেছেন সাধারণ ক্ষমা। অন্যদিকে বিমানবন্দর খুলে দেওয়ার পর দেশ ত্যাগের জন্য ভিড় করছেন হাজার হাজার নাগরিক। এসব মানুষকে আশ্রয় দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, সার্ক সদস্য হিসেবে সকল সদস্য রাষ্ট্রের স্থিতিশীলতা বাংলাদেশের কাম্য। জনগণের প্রত্যাশার প্রতিফলন হলে বাংলাদেশ সাধ্যমতো দেশটিকে সাহায্য সহযোগিতা করবে বলেও জানান তিনি। We hope we will be a partner to their development when situation happens. At this time, we are basically observing in the development scene. And if we always, Bangladesh has also stand for democracy, when we would like people's government, if the government in Afghanistan, comes through the wishes of the people, will definitely honor the wishes of the people. সংবাদে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। ভারত, নেপাল, ভুটানে যাত্রা বিরতি ছাড়া পণ্য রপ্তানির সুবিধা চান ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার তাগিদ। 19 আগস্ট খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র, নতুন রূপে সাজছে হোটেল মোটেল। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ভারত, নেপাল ও ভুটানে সরাসরি পণ্য রপ্তানি করতে চায় ব্যবসায়ীরা, আর তাই অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্য সরবরাহ নিশ্চিতে দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য দেশগুলোর সমুদ্র, নদী ও স্থলবন্দর সহ সড়ক অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোরও তাগিদ তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল এই 4 দেশের যোগাযোগ ও উন্নয়ন বিষয়ে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এই অনলাইন আলোচনা। আরেক রকম মানুষ আছে। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশই আঞ্চলিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই 4 দেশও একইভাবে এগিয়ে যেতে পারে বলে উঠে আসে আলোচনায়। এই যে হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেন আসলো আর আমাদেরকে সেভ করলো, এরা যদি মাল্টিমোডাল ট্রান্সপোর্টে থাকতো, রেগুলার হতো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিট পেতাম। পুরো বর্ডার এলাকাটাই একটি অর্থনৈতিক অঞ্চল হয়ে যেতে পারে আমাদের জন্য। কেবল সমুদ্র বন্দর নয়, নদী ও স্থলবন্দর ব্যবহারের পাশাপাশি সংস্কারের তাগিদ আসে আলোচনা থেকে। ভারতের পশ্চিমবঙ্গই নয়, অন্য রাজ্যের বন্দর ব্যবহারের সুপারিশও করেন বক্তারা। বাংলাদেশের উপকারে নিশ্চিত করাটি কিন্তু নির্ভর করবে তার সঙ্গে ভারতের যেমন বাণিজ্য, তার সঙ্গে নেপাল বা ভুটানের বাণিজ্যের ব্যাপারটিও কিন্তু সেখানে নির্ভরশীল। কাস্টমস সমস্যার পাশাপাশি বারবার গাড়ি পরিবর্তন পণ্য রপ্তানিতে প্রতিবন্ধকতা বলে জানান ব্যবসায়ীরা। অনুগ্রহপূর্বক যেন আমরা ডাইরেক্টলি শিপে
ডাইরেক্টলি ভারতে আমরা পণ্য সামগ্রী পাঠাতে পারি। আমাদের যদি পানগাঁওতে গিয়ে যদি কাস্টম অফিসারের সাথে দেখা করতে হয় শিপের অফিসারকে, তাহলে কিন্তু ভাই আমাদের এক্সপোর্টটা কিন্তু ভালোভাবে বাড়বে না। উন্নত দেশগুলো এখন অর্থনীতির 80% নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় বিবেচনাভুক্ত দেশগুলোর আন্তঃযোগাযোগের কোনো বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রতি বছরের মতো এবারও আগস্ট সেপ্টেম্বরেই বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। তবে এবার অন্য বছরের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কম। এ অবস্থায় ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে বছর জুড়ে বিজ্ঞানসম্মত উপায়ে এডিস মশা নিধনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদদের। আর চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে শুধুই করোনা নয়, ডেঙ্গু পরীক্ষাও করাতে হবে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। স্বচ্ছ পানিতে এডিস মশার জন্ম। বর্ষা মৌসুমে যেখানে সেখানে পড়ে থাকা বিভিন্ন পাত্র, ফুলের টব, ছাদ কিংবা বারান্দায় জমে থাকা পানি এডিস মশার প্রজনন স্থল। তাই বর্ষা মৌসুমেই বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, রোগের প্রকোপ বাড়লেই নিয়ন্ত্রণের দৌড়ঝাঁপ নয়, এডিস মশা নির্মূলে বছর জুড়ে অভিযান থাকতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রম, নগরবাসীর মশা নিয়ন্ত্রণের সম্পৃক্ততা, এটি আরও কিছুদিন চলমান থাকতে হবে। চলমান থাকলেই আমরা এই নিম্নমুখী প্রবণতাটাকে ধরে রাখতে পারবো। এডিস মশা বা ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছরব্যাপী চলমান থাকতে হবে। মহামারীকালে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বর হলেই শুধু করোনা নয়, করতে হবে ডেঙ্গু পরীক্ষাও। প্লাজমা লিকেজ, রক্ত থেকে রক্তের যে পানীয় উপাদানটা রক্তের বাইরে চলে আসে, যার কারণে রোগীর প্রেশার কমে যায়। অন্তত পক্ষে ফ্লুইডটা যেন খাওয়া হয়, এই জন্য হচ্ছে আমরা পানি, তারপর খাবার স্যালাইন, লেবুর শরবত, ডাবের পানি, এই জিনিসগুলোকে আমরা খাইতে বলতেছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। আছে সচেতনতামূলক কর্মসূচি। তারপরও নির্মাণাধীন ভবনে এখনো মিলছে মশার লার্ভা। পাওয়া যাইতেই পারে, সামান্য কিছু ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে। হয়তো বা এটা আমাদের চোখে আসে না, পড়েনি আর কি, পড়লে এটাও থাকতো না। অভিযান পরিচালনাকারীরা বলছেন, মূলত সচেতন করতেই এই অভিযান। জরিমানা করে কোনোভাবেই ভবন মালিকদের সচেতন করা যাচ্ছে না। আঙিনার পেছন সাইডটা উনি পরিষ্কার করছে না, উনি শুধু সামনের সাইডটা পরিষ্কার করছে। নজরদারি বাড়ানো উচিত ছিল, এই জিনিসটাই ওনাদের মধ্যে আসছে না, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 2003 সালে কিশোরগঞ্জে ইটনার অলিউল্লাহ হত্যায় ফাঁসির আসামি মকবুলকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। কন্ডেম সেল থেকে মুক্তির নির্দেশও দেওয়া হয়েছে তাকে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনি গ্রামে। কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন। 2003 সালের 28 ডিসেম্বর অলিউল্লাহ নামে একজন খুন হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুল। 2006 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। আপিল করলে মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। যেহেতু তাকে খালাস দেওয়া হয়েছে, কারণ এই মামলার তো রায় হতে সময় লাগবে, অনেক বড় রায় হবে, সুতরাং ততদিন তো এই মানুষটা ওই কন্ডেম সেলেই আসবে, সে তো কন্ডেম সেলে আসে। সুতরাং অ্যাডভান্স অর্ডারের অর্থ হলো যে আগে গেলে জাজমেন্টের আগে সে মুক্তি পাবে। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর 22 আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের উপর শুনানি শুরু হচ্ছে। মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী 22 আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের মুখোশ যখন উন্মোচন হবে, বিএনপি রাজনীতি করতে লজ্জা পাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনায় তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক শক্তি স্বাধীনতা বিরোধী দেশীয় চক্রের সঙ্গে মিলে 75-এর ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর নেপথ্যে বর্ণচোরা খন্দকার মোশতাক ও জেনারেল জিয়ার ষড়যন্ত্র জাতির কাছে স্পষ্ট বলে মনে করেন তিনি। জিয়াউর রহমান রণাঙ্গনে স্ত্রীপুত্ররা পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে খুব আরামায়েশে
আছেন, এতেই প্রমাণিত হয় জিয়া রহমানের ভূমিকাটা কী ছিল। যারা বঙ্গবন্ধুর কুশীলব ছিল জিয়া রহমান সহ অন্যান্যরা, তাদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হবে, আরও উন্মোচিত হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এবং আজকে যারা বিএনপি করছেন তারা একসময় এই জিয়া রহমানের দল করার জন্য লজ্জা পাবেন। এবার শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা যে অভ্যুত্থানের মাধ্যমেই হয় তা স্পষ্ট ছিল বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে। ক্ষমতায় আসা খুনি মোশতাক সরকার যে পাকিস্তান ও মার্কিন মদতপুষ্ট তাও উঠে আসে বিভিন্ন বিশ্লেষণে। একই সঙ্গে সে সময় পৃথিবীতে দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধের বাস্তবতায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও উদারনীতিতে বিশ্বাসী হওয়াটাই বঙ্গবন্ধুকে হত্যার মূল কারণ তার ইঙ্গিত মেলে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। The world is divided between those who are the oppressors and those who are the oppressed. We stand by them in the just struggle for liberation and oppression. আলজেরিয়ায় জোট নিরপেক্ষ আন্দোলনের এই মঞ্চে শতাধিক বিশ্ব নেতার সামনে এমন বলিষ্ঠ কণ্ঠেই বিশ্বের নিপীড়িত ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন সদ্যজাত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাশক্তির নেতৃত্বে বিভক্ত পৃথিবীতে এমন সাহসী কণ্ঠস্বরকে যে দমিয়ে দেওয়া হবে তা সেই দিনই বুঝেছিলেন কিউবার তৎকালীন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ট্রো। সতর্ক করেন এখন থেকে একটি বুলেট তার পিছু নিয়েছে। ঠিক 2 বছর পর 75-এর 15 আগস্ট এই নির্মম হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে বিশ্ব। কেন এই হত্যাযোগ্য আর কারাই বা ছিল এর পেছনে? বাংলার মানুষ ওই দিন সত্য উদ্ঘাটন করতে না পারলেও প্রায় সব মার্কিন গণমাধ্যমে স্পষ্ট ছিল পাকিস্তান ও মার্কিনপন্থী মদত। The new president is Kandahar Ahmed, who was against Mujibbur's close friendship with Russia and India. ভারতের আনন্দবাজার পত্রিকা জানায় প্রথম বিশ্ববাসীকে খবরটি দেয় ঢাকার মার্কিন দূতাবাস। টাইমস অফ ইন্ডিয়া, স্টেটমেন্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে অবরুদ্ধ বাংলাদেশের পরিস্থিতি। আর বন্ধু রাষ্ট্র রাশিয়ার গণমাধ্যম বলে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থানে বাধাগ্রস্ত হবে বাংলাদেশের ভবিষ্যতের উন্নয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, টাইমস অফ লন্ডনে প্রকাশিত হয় বঙ্গবন্ধু হত্যায় অপূরণীয় ক্ষতির দিকগুলো। সবচেয়ে বিস্তারিত বর্ণনা প্রথম প্রকাশিত হয় 1 সপ্তাহ পর গার্ডিয়ান পত্রিকায়। সাংবাদিক লরেন্স লিপসুলস ও মার্টিন উলাকটের লেখা প্রথম পাতার ওই প্রতিবেদনে প্রকাশিত হয় নেপথ্যের নানা তথ্য। পরবর্তীতে লিপসুলসের 3 দশকের গবেষণায় বের হয়ে আসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সমাজতন্ত্র বিরোধী ও প্রতিশোধমূলক চিন্তার বাস্তবায়ন করতে সিআইএর যোগসাজশে স্বাধীনতা বিরোধীরা 15 আগস্টে নীল নকশা সাজায়। Moving in directions that indicated that possibly stronger connections with Pakistan and others. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বুক থেকে মেহনতি মানুষের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দিতে গোপনে মদত চালায় পুঁজিবাদী গোষ্ঠী। কঙ্গোর লুলুম্বা, চিলির আলেন্দোর মতো বাংলায় বিদায় নিতে হয় শেখ মুজিবকে। তবু আজও জাগরুক মুজিববাদ, বঙ্গবন্ধু চিরঞ্জীব। দুলি মল্লিক, 21 টেলিভিশন। লকডাউনে বিপুল অঙ্কের লোকসান গুনতে হয়েছে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের। সে সময় বেকার হয়ে পড়ে 30,000-এর বেশি কর্মকর্তা কর্মচারী। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন বুনছেন তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আইজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। করোনা দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে পর্যটন সহ সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে সরকার। ফলে দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল শুনশান নীরবতা। সম্প্রতি পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার ঘোষণায় ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি। পর্যটকদের স্বাগত জানাতে হোটেল মোটেলগুলোকে সাজানো হচ্ছে নতুন রূপে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যা 50 ভাগ ব্যবহার করার উদ্যোগ নিয়েছে তারা। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত বছর 5 মাস বন্ধ ছিল রিসোর্ট, এবছরও 4 মাস বন্ধ। ক্ষতি পোষাতে না পেরে অনেক কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যটন মুক্ত করছেন সীমিত পরিসরে, সেটা নিঃসন্দেহে একটি ভালো দিক। 30,000 কর্মচারী এখানে ছিল, তাদেরকে আমরা কিন্তু সেরকম কিন্তু আমরা পুনর্বাসন অথবা তাদেরকে হেল্প করতে পারিনি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন হোটেল মোটেল মালিক সমিতির নেতারা। যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার
ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে আমরা তাগিদ দিয়েছি। প্রত্যেক হোটেলের অর্ধেক রুম আমরা বিপণনের জন্য, বিক্রির জন্য, সেবার জন্য উন্মুক্ত করব। আর জেলা প্রশাসকের হুঁশিয়ারি, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে। জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। 19 আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, তিস্তার ঢলে প্লাবিত গ্রাম, পদ্মার ভাঙনে ফসলি জমি বিলীন। ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ঝড়, বন্যা, মৃতের সংখ্যা 1400 ছাড়ালো। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের 4 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রংপুরের গঙ্গাচড়া, লালমনিরহাটের হাতিবান্ধার চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে কয়েক হাজার মানুষ। 21 প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। পাহাড়ি ঢলের পাশাপাশি ভারতের গজলডোবায় সবগুলো গেট খুলে দেয়ায় তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে রংপুরের গঙ্গাচড়ার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 2500 পরিবার পানিবন্দী। অনেকে আশ্রয় নিয়েছে রাস্তায় কিংবা উঁচু স্থানে। তলিয়ে গেছে বিভিন্ন ধরনের ফসল ও সবজি ক্ষেত। আমাদের বাড়ির ভিতরে অনেকগুলো করে পানি, এক গলা করে পানি, আমরা বাড়ির ভিতরে থাকতে পারতেছি না। মানুষগুলোর পাক শাক করি খাইবে কোথায়, গরু বছর ধরে থাকবে কোথায়। পাহাড়ি ঢলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদ সীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। উপজেলার বিভিন্ন চরাঞ্চলে 5000-এর বেশি পরিবার পানিবন্দী। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাজবাড়ীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি, তীব্র স্রোত ও ঘূর্ণয়নের কারণে তীর প্রতিরক্ষা বাঁধের সিসি ব্লকে বাঁধানো প্রায় 80 মিটার এলাকা ধসে গেছে। হুমকিতে পড়েছে পুরো বাঁধ এলাকা। ভাঙন স্থানে এ পর্যন্ত 35,000 জিও ব্যাগের বস্তা ফেলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ করে আসা বন্যার স্রোতে সদরের চরবাগডাঙ্গা গ্রামে প্রায় 1500 মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। নদীতে নেমে গেছে আমবাগান সহ ফসলি জমি। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। রত্না জামান, 21 টেলিভিশন। রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে 2 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার AK-M হাফিজ আক্তার বলেন, চাঁপাইনবাবগঞ্জের বর্ডার থেকে অস্ত্র এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে গ্রেফতারকৃতরা। এদিকে যাত্রাবাড়ি এলাকা থেকে মলম পার্টির 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন সরঞ্জাম সহ 2টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। দুটি পিস্তল, 8 রাউন্ড পিস্তলের গুলি এবং 2টি ম্যাগাজিন সহ 2 ব্যক্তিকে জোশী এবং বাসির আলীকে গ্রেপ্তার করেছি। জোশীর আরও 2বার অস্ত্র মামলা এবং বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছে। জোশীর যে রাজনৈতিক পরিচয়, ছাত্রদলের সাবেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সে ফ্রন্টলাইনার একজন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন স্থানে আরও 6টি নতুন উপশাখার উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উপশাখাগুলো হলো টাঙ্গাইলের পাথরাইল ও কাতিহাতির আউলিয়াবাদ, চট্টগ্রামের বাঁশখালীর সোনাগড়ি, সাতকানিয়া ও হাটহাজারী চারিয়া বাজার এবং ফেনীর সরসাদি বাজার। এ সময় ওয়াসেক মোহাম্মদ আলী বলেন, শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতেই এই উপশাখাগুলো খোলার উদ্দেশ্য। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 16 বছরও শেষ হয়নি দেশব্যাপী বোমা হামলার বিচার, ঝুলে আছে 47 মামলা, জঙ্গি তৎপরতার নজরদারিতে।
বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় টিকে থাকতেই 17 আগস্টের হামলা, বলছে আওয়ামী লীগ। ফের বিশৃঙ্খলার চেষ্টায় বিএনপি, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ আহত বেশ কয়েকজন। দৈনন্দিন সংক্রমণ কমেছে, করোনায় আরও 198 জনের মৃত্যু, 31টি আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত। আফগানিস্তান জুড়ে আতঙ্ক, খুলে দেওয়া হয়েছে কাবুল বিমানবন্দর, স্বীকৃতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে তালেবানের বৈঠক। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।